এখন আমরা অ্যাসিড ক্ষারের তীব্রতার ক্রম নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন অ্যাসিডের চেয়ে কে বেশি বা কম তীব্র বা কোন ক্ষারের চেয়ে কে বেশি বা কম তীব্র এই ব্যাপারগুলা। এখন অ্যাসিড ক্ষারের যে তীব্রতা সেটার কয়েকটা নির্ণায়ক আছে, মানে কিছু ফ্যাক্টরের উপর জিনিসটা ডিপেন্ড করে। মূলত আমরা একটু আগে দেখলাম যে কোন একটা অ্যাসিড বা ক্ষারের কে এ আর কে বি এর মান যত বেশি হবে সেই অ্যাসিড বা ক্ষারটা তত বেশি তীব্র হবে। অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা ফ্যাক্টরি, এই যে আমরা 4টা ফ্যাক্টর লিখে রেখেছি, দ্রাবকের প্রকৃতি, গঠন, জারণ মান, পরমাণুর আকার, এই প্রত্যেকের সাথে যে জিনিসটা রিলেটেড সেটা হচ্ছে তাদের কে এ বা কে বি এর মানটা। অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান যত বেশি হবে তত বেশি তীব্র, আর ক্ষারের ক্ষেত্রে কে বি এর মান যত বেশি হবে তত বেশি তীব্র। তাহলে আমরা প্রথম ফ্যাক্টরটা দেখি যে অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে প্রথম ফ্যাক্টরটা কাজ করে প্রথম, আর যে সেকেন্ড ফ্যাক্টরটা সেটাই শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য। ক্ষারের ক্ষেত্রে কিন্তু 3 আর 4 নাম্বারটা প্রযোজ্য না। অ্যাসিডের ক্ষেত্রে 4টাই প্রযোজ্য আর ক্ষারের ক্ষেত্রে প্রথম দুইটা। আচ্ছা, এবার আসি যে প্রথমটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। এখানে আমরা একটা দুর্বল অ্যাসিড, মৃদু অ্যাসিড একটা ইথানিক অ্যাসিড নিয়ে দেখাচ্ছি যে দ্রাবকের প্রকৃতির উপর কিন্তু ডিপেন্ড করে যে অ্যাসিডটার তীব্রতা কম নাকি বেশি। অর্থাৎ অ্যাসিডের তীব্রতার সাথে আবার রিলেটেড আমরা বলছি কে এর মানটা। তাহলে এই যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান সেটা কিন্তু দ্রাবকের উপর নির্ভর করে চেঞ্জ হতে পারে। যেমন আমরা যদি দেখি পানি হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ, তার মানে অবশ্যই একটা অ্যাসিডের সাপেক্ষে সে এখানে একটা ক্ষার হিসেবে কাজ করবে। কিন্তু ফর এক্সাম্পলটা যদি আমরা দেখি, একটা মৃদু অ্যাসিডের সাথে আমরা এখানে অ্যামোনিয়া, অনেক ভালো একটা ক্ষারক, আমরা জানি যে অ্যামোনিয়া সে পানির চেয়ে ভালো ক্ষার হিসেবে কাজ করে। তাহলে আমি যখন দ্রাবক হিসেবে ভালো একটা ক্ষার রাখবো তখন কিন্তু আমাদের যে অ্যাসিড তার যে প্রোটন ছাড়া যে ক্ষমতা বা টেন্ডেন্সি সেটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ পানিতে সে যত সহজে প্রোটন ত্যাগ করতে পারতো তার চেয়ে পানির তুলনায় একটা তীব্র ক্ষার যে তার দ্রবণে সে আরো ভালোভাবে প্রোটনটা ছাড়তে পারবে। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এখানে দ্রাবকের, অর্থাৎ দ্রাবক যদি এখানে ক্ষার হয় অ্যাসিডের ক্ষেত্রে, এই ক্ষারের তীব্রতা যত বাড়বে, দ্রাবকের তীব্রতা যত বাড়বে, আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা অ্যাসিডের তীব্রতাটাও কিন্তু তত বেড়ে যাবে। এবার আসি পরে একটা এক্সাম্পলে। আমরা জানি যে সালফ্রিক অ্যাসিড অনেক ভালো একটা অ্যাসিড, তীব্র অ্যাসিড। এখন সালফ্রিক অ্যাসিড যখন পানির সাথে আছে তখন অবশ্যই এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করবে আর পানি এখানে বেস হিসেবে কাজ করবে। কিন্তু এখানে যদি আমরা দেখি সালফ্রিক অ্যাসিডের সাথে আমরা আরেকটা অ্যাসিড রেখেছি, অর্থাৎ দুইটা অ্যাসিড যখন রাখবো, আমরা জানি যে সালফ্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +6 আর পারক্লোরিক অ্যাসিড হচ্ছে +7। তাহলে দুইটা অ্যাসিড যখন থাকবে তখন কিন্তু যে অ্যাসিডটা বেশি তীব্র, জারণ মান বেশি +7, তার মানে ও বেশি তীব্র, যে বেশি তীব্র সে কিন্তু বেশি, যার জারণ মান বেশি সে কিন্তু বেশি তীব্র অ্যাসিড হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। আর যেটা এখানে মৃদু সে কিন্তু এখানে আলটিমেটলি বেস হিসেবে কাজ করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে সালফ্রিক অ্যাসিড যে ওর কিন্তু দ্রাবকের উপর ডিপেন্ড করে বিয়োজন ধ্রুবকটা চেঞ্জ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ওর কে এর মানটা কমে যাচ্ছে। কখন কমে যাচ্ছে? পানিতে দেখা যাচ্ছে যে ওর কে এর মানটা বেশি, কিন্তু যখন ওর থেকে ভালো একটা অ্যাসিড রাখলাম তখন সে ক্ষার হিসেবে কাজ করছে, তাই ওর কে এর মানটা কিন্তু এখানে কমে যাচ্ছে। কে এর মান কমে যাওয়া যেই কথা, কে বি এর মান বেড়ে যাওয়া কিন্তু একই কথা, আমরা একটু আগেও দেখে আসলাম সেটা। তাহলে দেখলাম যে ইথানোয়িক অ্যাসিড আর সালফ্রিক অ্যাসিড পানিতে দুই রকম আচরণ করে। একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কে এর মানটা বেড়ে যাচ্ছে, আরেকজনের ক্ষেত্রে কে এর মানটা কমে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গঠনের উপর। গঠনের উপর ভিত্তি করে অ্যাসিড দুই রকমের হয়, একটা হচ্ছে হাইড্রো অ্যাসিড আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত যে সকল অ্যাসিড এদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রো অ্যাসিড, আর এই যে বাকি যেই এক্সাম্পল গুলা সেগুলাকে আমরা বলি হচ্ছে অক্সো অ্যাসিড। এরা হচ্ছে অক্সো অ্যাসিড, এরা হচ্ছে অক্সো অ্যাসিড, এরা সবাই অক্সো অ্যাসিড। আচ্ছা, তাহলে এই দুইজনের ক্ষেত্রে তীব্রতা কিন্তু দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে বলি, হাইড্রো অ্যাসিড কি হবে? হাইড্রোজেনের সাথে একটা হ্যালোজেন থাকবে। এখন এদের তীব্রতা ডিপেন্ড করে পরমাণুর আকারের উপর। আমরা জানি যে এরা সবাই হচ্ছে হ্যালোজেন, তার মানে এরা একই গ্রুপের। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি যত নিচের দিকে যাব পরমাণুর আকার কিন্তু তত বৃদ্ধি পাবে। আর এইসব ক্ষেত্রে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে বন্ধন পীড়ন সেটাও বৃদ্ধি পায়। আর বন্ধন পীড়ন যত বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে বন্ধনটা ভেঙে যাওয়া তত বেশি সহজ হয়। তার মানে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে হাইড্রোজেন, তার সাথে অনেক বড় একটা আয়োডিন পরমাণু আছে বা এখানে আয়োডাইড হিসেবে আছে সে, অর্থাৎ এই ক্ষেত্রে বন্ধনটা ভেঙে যাওয়া খুব সহজ হবে। আর এই ক্ষেত্রে আরেকটু কঠিন হবে
আর এই ক্ষেত্রে যেহেতু দুইটা পরমাণু অনেক কাছাকাছি থাকে, তাই এই ক্ষেত্রে বন্ধনটা ভাঙা সবচেয়ে কঠিন। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন পরমাণু সহজে ছেড়ে দিতে পারে। আমরা জানি যে অ্যাসিডের ধর্ম কি, যে যত ভালোভাবে প্রোটন ত্যাগ করতে পারবে সে তত ভালো অ্যাসিড। তাহলে হাইড্রোজেন আয়োডাইড যেহেতু সহজে এখানে প্রোটনটা ছেড়ে দিতে পারে, প্রোটন সহজে ছেড়ে দিতে পারে মানে ওর কে এর মানটা বেশি। আমরা একটু আগে সেটা প্রমাণ করে আসলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে হাইড্রোসিড গুলার ক্ষেত্রে সবচেয়ে সহজে প্রোটন ছাড়তে পারে হাইড্রোজেন আয়োডাইড, আর সবচেয়ে দেরিতে প্রোটন ছাড়বে হচ্ছে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড। অর্থাৎ যে যত ভালো প্রোটন ছাড়ে তার কে এর মান তত বেশি। এইসব ক্ষেত্রে হাইড্রোসিড গুলোর মধ্যে ও হচ্ছে সবচেয়ে তীব্র, আর সবচেয়ে দুর্বল হচ্ছে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে আমরা দেখলাম হাইড্রোসিডের তীব্রতার ক্রম। এবার আমরা আসি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি কিছু জৈব অ্যাসিড। কিভাবে বুঝলাম? COOH আছে, তার মানে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড গুলোর ক্ষেত্রে আমরা এখন একটু তীব্রতার ক্রমটা দেখবো এই দুইটা জিনিসের মধ্যে তুলনা করে। একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ইথানোইক অ্যাসিড। আমি কি করলাম, আস্তে আস্তে বাকি যে এক্সাম্পল গুলা দিলাম সেগুলোতে একটা করে হাইড্রোজেন রিপ্লেস করে তার জায়গায় একটা করে ক্লোরিন পরমাণু নিয়ে আসলাম, এবং লাস্টে দেখা যাচ্ছে যে 3টা হাইড্রোজেন রিপ্লেস করে 3টা ক্লোরিন পরমাণু নিয়ে আসলাম। আমাদের এই যে COOH অ্যাসিডের সাথে কোন গ্রুপটা যুক্ত তার উপর কিন্তু ডিপেন্ড করে যে তার তীব্রতাটা কেমন হবে, অর্থাৎ সে কত সহজে প্রোটন ছাড়তে পারবে বা পারবে না সেই ব্যাপারটা ডিপেন্ড করে। একটু দেখি অ্যাসিডের গঠনের ক্ষেত্রে কি হয়। মৃদু অ্যাসিড গুলোর ক্ষেত্রে বা জৈব অ্যাসিডের ক্ষেত্রে তার গঠনে আমরা জানি এটা হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলকের গঠন, আর এই ক্ষেত্রে কার্যকরী মূলকের সাথে আরেকটা কার্বন আছে, এবং কার্বনের সাথে ধরলাম 3টা হাইড্রোজেন আছে। এখন এই একটা হাইড্রোজেনের জায়গায় আমি যদি আস্তে আস্তে একটা করে ক্লোরিন প্রতিস্থাপন করি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, এই জন্য সে ইলেকট্রন অনেক বেশি টান দেয়। এখানে যে প্রোটনটা ছেড়ে দেয়, এই প্রোটন ছাড়ার মেকানিজমটাকে আমরা যদি একটু দেখি, এখানে যেটা হয়, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, তাই ও এখান থেকে প্রোটনটা ওর ইলেকট্রনটা টান দেয়, তাই ও আলটিমেটলি এখানে প্রোটন হিসেবে বের হয়ে যায়। এখন একটু খেয়াল করি যে এইখানে আমার যখন হাইড্রোজেন থাকে তখন যত সহজে এই প্রোটনটা ছেড়ে দিতে পারে, এখানে যদি ক্লোরিন থাকে, ক্লোরিন অনেক তড়িৎ ঋণাত্মকতা বেশি বিশিষ্ট একটা মৌল হওয়ার কারণে ও আরো বেশি ইলেকট্রনটা টান দেয়, অর্থাৎ অক্সিজেনের কাছে যে ইলেকট্রনটা আছে সেটা ক্লোরিন টান দিতে চায়। এই জন্য আলটিমেটলি যেটা হয়, প্রোটনটা বের হয়ে যাওয়া সহজ হয়। তাহলে আমরা যেটা বলছি যে এখানে এই যে সাথে অ্যাসিডের সাথে যে গ্রুপ যুক্ত থাকবে তার পুলিং অ্যাবিলিটি যত বেশি হবে, অর্থাৎ সে ইলেকট্রনকে যত ভালো পুল করতে পারবে, এখানে কিন্তু প্রোটনটা ছেড়ে দেওয়াটাও তত সহজ হবে। অর্থাৎ পুলিং অ্যাবিলিটি বেড়ে যাওয়া মানে আমার প্রোটন ছেড়ে দেওয়া ইজি হবে, আর প্রোটন যত ভালো ছাড়তে পারবে তার কে অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানও কিন্তু তত বৃদ্ধি পাবে। এভাবে আমরা চিন্তা করি যে এখন যদি 2টা ক্লোরিন পরমাণু চলে আসে, তাহলে এখন কিন্তু আরো বেশি পরিমাণ ইলেকট্রন টান দিবে এই 2টা ক্লোরিন পরমাণু মিলে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রোটনটা আরো তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবে। আর যদি আমি এখানে 3টা ক্লোরিন নেই, তাহলে কিন্তু এই ক্ষেত্রে 3জন মিলে আগের চেয়ে আরো বেশি পরিমাণ ইলেকট্রন টান দিবে, এই জন্য প্রোটনটা আরো ইজিলি ছাড়তে পারবে। অর্থাৎ আমরা কি দেখলাম, যে এই পুলিং অ্যাবিলিটিটা আমি যত বাড়াচ্ছি অ্যাসিডের প্রোটন ছাড়া ক্ষমতা তত বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ওর কে বা বিয়োজন ধ্রুবকের মান সেটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রমটা লিখে ফেলতে পারি, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ও, তারপর এটা, তারপর এটা। এবার আসি আমরা যে অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 কার্বন, 3 কার্বন আর 4 কার্বনের অ্যাসিড, অর্থাৎ ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড আর বিউটানোইক অ্যাসিড। এখানে যেরকম লিখলাম পুলিং অ্যাবিলিটি, ঠিক এই ক্ষেত্রে আমরা আরেকটা টার্ম দেখব, সেটা হচ্ছে পুশিং অ্যাবিলিটি। পুশিং অ্যাবিলিটি অর্থাৎ বুঝাই যাচ্ছে পুলিং অ্যাবিলিটি যত বাড়ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান তত বাড়ছে, অর্থাৎ অ্যাসিড তত তীব্র হচ্ছে। তার মানে পুশিং অ্যাবিলিটির মান যত বৃদ্ধি পাবে, আমার এখানে অ্যাসিডের তীব্রতার মানটাও কিন্তু তত হ্রাস পাবে, ঠিক উল্টাটা। কারণ পুলের উল্টাটা হচ্ছে পুশ, এই জন্য এই ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে সম্পর্কটা উল্টা হচ্ছে। একটু খেয়াল করি যে এখানে আমার আস্তে আস্তে যত বৃদ্ধি পাবে এই কার্বন সংখ্যা, তত কি হবে, এখানে আমার ইলেকট্রন যে পুশিং অ্যাবিলিটি সেটা বৃদ্ধি পাবে। এখানে একটু বলে রাখি, আমাদের এখানে অ্যাসিডের সাথে যে গ্রুপগুলো যুক্ত এদেরকে আমরা জানি অ্যালকাইল গ্রুপ বলা হয়। এরা হচ্ছে এক একটা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার পুলিং অ্যাবিলিটি অর্থাৎ ইলেকট্রন ঠেলে দেওয়ার ক্ষমতাটাও বৃদ্ধি পায়।
তার কারণ হচ্ছে অ্যালকাইল গ্রুপ হচ্ছে একটা ধনাত্মক আবেশধর্মী গ্রুপ। ধনাত্মক আবেশধর্মী গ্রুপ বলতে সে নিজে সবসময় পজিটিভ থাকতে চায়, তার কাছে যে ইলেকট্রনটা আছে সে সেটা পার্শ্ববর্তী কার্বন পরমাণুর দিকে ঠেলে দিতে চায়। তাহলে চিন্তা করি যে একটা কার্বন যতটুকু ইলেকট্রন ঠেলতে পারবে, এখানে যদি শুধু CH3 থাকতো, দুইটা কার্বন আরো বেশি ইলেকট্রন ঠেলে দিবে, তিনটা কার্বন আরো বেশি পরিমাণ ইলেকট্রন ঠেলে দিবে। আচ্ছা, ইলেকট্রন ঠেলে দেওয়ার কারণে কি হবে? ইলেকট্রন ঠেলে দিলে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলক, সেই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, এবং ঠিক একটু আগে ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার কারণে প্রোটন ছেড়ে দেওয়া যেরকম ইজি হয়ে গিয়েছিল, এখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রোটনটা ছাড়তে দেরি হবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে পুলিং অ্যাবিলিটি বৃদ্ধি পাচ্ছে, আর পুলিং অ্যাবিলিটি বৃদ্ধি পাওয়া মানে আমার যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান সেটা কমে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমাদের এখানে যে প্রোপানোয়িক অ্যাসিড, সে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন পুশ করে দেয়। সবচেয়ে এটা আমাদের এখানে পুশিং অ্যাবিলিটি হবে। সে যত বেশি ইলেকট্রন পুশ করে দিবে তার কিন্তু বিয়োজন ধ্রুবকের মান তত কমে যাচ্ছে, অর্থাৎ সে তত কম তীব্র অ্যাসিড হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সিকোয়েন্সটি হবে সবচেয়ে তীব্র হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তারপর প্রোপানোয়িক অ্যাসিড, এবং লাস্টে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তার কারণ হচ্ছে বিউটানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে 1 2 3 4টা কার্বন থাকে। এই ক্ষেত্রে এই তিনটা গ্রুপ অর্থাৎ প্রোপাইল গ্রুপটা অনেক বেশি পরিমাণ ইলেকট্রন পুশ করে দিচ্ছে, আর বেশি পরিমাণ ইলেকট্রন পুশ করে দেওয়া মানে কে এর মানটা কমে যাওয়া, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা কমে যাওয়া। এবার যদি আমরা আসি হচ্ছে ক্ষারের তীব্রতার ক্ষেত্রে, ক্ষারের তীব্রতার ক্ষেত্রে এটা গঠনের উপর ডিপেন্ড করে। এই জিনিসটা খুবই ইজিয়ার, এটা হচ্ছে মোটামুটি রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি একটু খেয়াল করি, এই যে ধাতুগুলা এরা সবাই কিন্তু একই গ্রুপের, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, চারজনের হাইড্রোক্সাইড নিয়ে আমরা কাজ করছি। একটু চিন্তা করি, এখানে পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই যে আমাদের যে হাইড্রোক্সাইড, এই বন্ধনটা কিন্তু ভেঙে যাওয়া তত বেশি সহজ হবে। অর্থাৎ রেডিয়াস বাড়ার সাথে সাথে এভাবে যত বেশি রেডিয়াস বাড়বে তত বেশি কিন্তু আমার হাইড্রোক্সিলটা ছেড়ে দেওয়া সহজ হবে, আর হাইড্রোক্সিল যত সহজে ছেড়ে দিতে পারবে সে কিন্তু তত তীব্র ক্ষার হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিজিয়াম পরমাণুর আকার সবচেয়ে বড়, যেহেতু একই গ্রুপে তারা, যত নিচে যাব আকার বৃদ্ধি পাচ্ছে, তাই ওর ক্ষেত্রে হাইড্রোক্সিলটা ছেড়ে দেওয়া সহজ। এই জন্য সবচেয়ে তীব্র হচ্ছে ও, তারপর সবচেয়ে কম তীব্র হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ রেডিয়াস বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার আমাদের যে কেবি এর মান সেটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এটা একটু লিখে রাখি যে পুলিং অ্যাবিলিটির কারণে কে এর মান বৃদ্ধি পায়, আর পুশিং অ্যাবিলিটির কারণে কে এর মানটা হ্রাস পায়। এবার আমরা আসি জারণ মানে। আমরা এখানে খেয়াল করব যে এই যে অ্যাসিডগুলো এরা হচ্ছে সবে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর ডিপেন্ড করে যে সে কত ভালো অ্যাসিড। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর এই জারণ মান যত বেশি হবে, তার মানে কেন্দ্রীয় পরমাণুটা তত বেশি পজিটিভ, আর যত বেশি পজিটিভ হবে তার ইলেকট্রনের চাহিদা তত বেশি থাকবে। আর ইলেকট্রনের চাহিদা বেশি থাকা মানে সে কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন তাড়াতাড়ি টান দিবে, এই জন্য হাইড্রোজেনটা প্রোটন হিসেবে ছেড়ে দিতে পারবে ইজিলি। আমরা জানি যে জারণ মান হিসাব করা হয়, যেমন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, অক্সিজেনের জারণ মান সব ক্ষেত্রে কিন্তু এখানে -2। তাহলে -2, 4টা অক্সিজেন আছে, 4 দুগুণে 8, হাইড্রোজেন হচ্ছে +2, 8 থেকে 2 গেলে থাকে হচ্ছে 6, এবং সালফারেরটা হয়ে যাবে তখন +6। ঠিক একইভাবে আমরা যদি এখানে প্রত্যেকেরটা বের করে ফেলি, আমি এখানে ওভাবেই সাজিয়ে লিখেছি +1, +2, +3, +4, +5, +6, +7, এভাবে আমি প্রত্যেকের জারণ মান পেয়ে যাব। তাহলে আমরা কি বললাম, জারণ মান যত বৃদ্ধি পাবে কে এর মান তত বৃদ্ধি পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা তত বেশি সহজ হবে। তাহলে আমি এখানে বলতে পারি এখানে সবচেয়ে তীব্র পারক্লোরিক অ্যাসিড, এভাবে আস্তে আস্তে তীব্রতা আমার এখানে কমে যাচ্ছে। আচ্ছা, এখন দেখি যে কেন আমার জারণ মানের উপর এই তীব্রতার ব্যাপারটা নির্ভরশীল। আমি যদি একটু এখানে যে কোনো একটা অ্যাসিডের গঠন দেখি, যেমন সালফ্রিক অ্যাসিডের গঠন যদি দেখি, সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে ওর গঠন। অর্থাৎ সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে এই দুইটা প্রোটন যত সহজে সে ছেড়ে দিতে পারবে, অর্থাৎ এই দুইটা বন্ড যত সহজে ভেঙে যাবে, ও কিন্তু তত ভালো একটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারবে। এখন সালফ্রিক অ্যাসিডে সালফারের জারণ মান অনেক বেশি হওয়ার কারণে ও কিন্তু সহজে এই অক্সিজেনের কাছ থেকে, ওর হচ্ছে +6, তার মানে ওর 6টা ইলেকট্রনের ঘাটতি আছে, এই জন্য কিন্তু অক্সিজেনের থেকে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন সে টান দেয়, এবং অনেক বেশি ইলেকট্রন টান দেওয়ার কারণে অক্সিজেনও কিন্তু হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটা টান দেয়, তখন এই বন্ধনটা ভেঙে যায় বা তখন সে প্রোটন ছেড়ে দিতে পারে। আচ্ছা, এবার আসি আরেকটা সমস্যায়, যেটা হচ্ছে পরমাণুর আকার।
যখন জারণ মান সমান হয়ে যাবে, যেমন আমরা যদি এখানে দেখি 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে থাকে 7, অর্থাৎ এখানে দুইজনের জারণ মানই হচ্ছে 7 করে, যেহেতু দুইজনই হচ্ছে হ্যালোজেন, একটা হচ্ছে পার আয়োডিক অ্যাসিড আর একটা হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। আর এই ক্ষেত্রে হচ্ছে ফসফরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই ক্ষেত্রেও ফসফরাস আর নাইট্রোজেন একই গ্রুপের এবং তাদের জারণ মান হচ্ছে এখানে অ্যাসিড দুটোর কেন্দ্রীয় পরমাণু 3 দুগুণে 6 থেকে 1 গেলে থাকে 5, 4 দুগুণে 8 থেকে 3 গেলে থাকে 5। আচ্ছা, খেয়াল করি যখন জারণ মান সেম হয়ে যাবে, আমরা বললাম যে জারণ মান যত বেশি অ্যাসিডের তীব্রতা তত বেশি। এখন যদি জারণ মানই সেম হয়ে যায় তাহলে আমরা যেটার উপর ভিত্তি করবো সেটা হচ্ছে পরমাণুর আকার, কারণ পরমাণুর আকারের উপর ডিপেন্ড করে যে সে কত তীব্র অ্যাসিড হবে। এখানে আমরা বলতে চাই যে এই জিনিসটার সাথে আরেকটা টার্ম রিলেটেড, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব বা চার্জ ডেনসিটি। সেটার ডিপেন্ড করে তার চার্জের উপর আর আকারের উপর। অর্থাৎ একটা জিনিস যদি খেয়াল করি, চার্জ যত বৃদ্ধি পাবে, চার্জ বা জারণ মান যত বৃদ্ধি পাবে, তার চার্জ ঘনত্ব কিন্তু তত বৃদ্ধি পাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জারণ মান বৃদ্ধির সাথে সাথে কিন্তু তার চার্জ ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণেই কিন্তু তার অ্যাসিডিটিটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে আমি যদি খেয়াল করি, আকার যত হ্রাস পাবে এখানে চার্জ ঘনত্ব কিন্তু তত বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যদি চিন্তা করি, ক্লোরিন আর আয়োডিন তারা কিন্তু একই গ্রুপের মৌল, অর্থাৎ আয়োডিনের আকার এখানে বড়। আয়োডিনের আকার বড় মানে এখানে অনেক বেশি পরিমাণ জায়গায় 7টি চার্জ আছে আর এখানে তুলনামূলক কম জায়গায় 7টি চার্জ আছে। তাহলে যেখানে আমার কম জায়গায় চার্জের সংখ্যা বেশি সেখানে কিন্তু চার্জ সংখ্যা বেশি। অর্থাৎ আমরা আবার একই কনসেপ্টে যদি বলি, কেন্দ্রীয় পরমাণুর চার্জ যত বেশি হবে বা চার্জ ঘনত্ব যত বেশি হবে, সে কিন্তু তত সহজে এখান থেকে ইলেকট্রন টান দিবে আর তত সহজে প্রোটনটা ছেড়ে দিতে পারবে। এই জন্য এখানে যেটা হচ্ছে যে পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে ক্লোরিন অনেক সহজেই ইলেকট্রন টান দিতে পারে এবং এখানে প্রোটনটা সহজে বের হয়ে যেতে পারে। তাই আমরা বলবো যে এদের মধ্যে বেশি তীব্র হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। ঠিক একইভাবে ফসফরাস আর নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম। আমরা জানি যে নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের এবং নাইট্রোজেন হচ্ছে আকারে ছোট, এই জন্য ওর চার্জ ঘনত্ব বেশি। তাই জারণ মান সমান হওয়ার পরেও চার্জ ঘনত্ব ওর বেশি হওয়ার কারণে, বা আমরা বলতে পারি আকার ছোট হওয়ার কারণে, এই ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের জন্য ওর তীব্রতা বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম, পরমাণুর আকার যত ছোট হবে সেই ক্ষেত্রে তার তীব্রতা তত বৃদ্ধি পাবে, অর্থাৎ কে এর মান, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান তত বৃদ্ধি পাবে। আমাদের এই যে সার্বিক যে আলোচনা, এই জিনিসগুলো মূলত এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেখানে অপশন দেওয়া থাকবে নিচের কোনটি সবচেয়ে তীব্র বা কোনটি সবচেয়ে দুর্বল বা কোনটির তুলনায় কোনটি বেশি তীব্র বা কম তীব্র, এই ব্যাপারগুলা। তাহলে এই জায়গাটা ভালো মতো খেয়াল রাখলে আমরা এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবো।